পুলিশ ফাইল। না, এই লোকটা যার নাম সুনীল পাল, পুলিশ তাকে শেষ পর্যন্ত ধরতে পারেনি। কিছু ক্রাইমের জন্য পুলিশ তাকে খুঁজছিল, কিন্তু সে প্রথমে পালিয়ে যায়, তারপর সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যায়, তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। এরপর ঘটনাক্রমের প্রয়োজনে আমরা চলে আসব হুগলি জেলার ভদ্রেশ্বরের একটি আশ্রমে, যেখানে অনেক আশ্রমের মতনই ধর্মকথা, নামগান, পূজা অর্চনা ইত্যাদি হয়। আসুন সেখানে যাওয়া যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কি হচ্ছে দেখো, আশা রানী এসে ঠিক বসে আছে। দেখো সে তো আসবেই, নাম গান শুনতে তো কতই ভক্ত। মেয়েকে দেখে তোমার ভক্ত মনে হয়? হ্যাঁ দেখো, ভালো করে দেখো না একবার। দেখছি দেখছি, আরে রোজই তো দেখছি, অনেকদিন থেকেই তো আসছেন। অনেকদিন থেকে তো আসছেন, ভালো করে দেখেছো? হাত হাত দেখেছো? কেন কই তেমন কিছু তো নজরে পড়েনি। নিজের মতোই তো থাকে, নাট সব ভক্তরা যেমন। ভক্ত ভক্ত না ছাই, দিমাগি দিমাগি। দেখো রাধা মন্দিরের কাছে এসছে, হ্যাঁ কা ভর্তি গলার পরে, শুধু দেখুন দাঁড়ি লোক দেখানো। কি গো দিদি, তুমি কি আজও তোমার ওই আশ্রমে যাবে নাকি? ইচ্ছে তো আছে, দেখি কি করি। কেন তুই যাবি নাকি? রক্ষে করো বাবা। আচ্ছা তুই তো নাস্তিক নোস, যথেষ্ট পুজো আর্চা করিস, তাহলে আশ্রমের কথা বলি এরম করিস কেন? আচ্ছা আস্তিক হলে কি আশ্রমে গিয়ে হাত জোর করে বসে থাকতে হবে নাকি? তা কেন, তবে আশ্রমে গেলে ঠাকুরের একটু নাম গান। আরে সেটা তো আমি মনে মনেও করতে পারি, নিজের বাড়িতে ঠাকুরের সামনে। তা পারিস, তবে কি বলতো, ঠাকুরের কাছে গেলে না মনটা একটু ভালো লাগে। তুইও বেরিয়ে যাস, তাই ঠাকুরের কাছে গেলে একটু কাজকর্ম তো থাকে, আর তাছাড়া তুমি তো তোমার ওই অঙ্গনবাড়ির কাজটাও ভালো লাগে না রে। টাকা পয়সা তো কিছুটা জমেছে, আর আগেরও কিছুটা ছিল, আর এই বাড়িটাও আছে। এরপর আর ওই কটা টাকার জন্য এইসব কাজ। অতএব আশ্রম, বুড়ো বয়সের আশ্রয়। এই খবরদার, বুড়ো বলবি না, অন্তত বুড়ি বল। আজ আসতে এত দেরি হয়ে গেল না, মহারাজের প্রবচনটাই শুনতে পেলাম। বড় ভালো বলেছেন। উনি তো ভালোই বলেন, শুনে মনে শান্তি আসে। তাই তো এই ধরো তো,
রাধা মাধবের প্রসাদ একটু সাবধানে ধরবেন তো, যদি মাটি ছুঁতো। না না, আসলে হাত ফসকে। এ তো ফসকানোর জিনিস নয় গো, এ বড় পবিত্র জিনিস, এতে রাধা মাধবের আশীর্বাদ আছে। একে ভক্তি ভরে না ধরলে। আমি তো 2 মিনিটের জন্য তোমাকে টুকরিটা ধরতে দিলাম, তা 2 হাত দিয়ে একটু ধরে রাখতে পারলে না? না না মহারাজ, আমি আসলে ছি 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 ছি। আমি মহারাজ নই গো, আমি মহারাজ নই। আমার কি আর সেই যোগ্যতা আছে? আমি এক দিন সেবক, এই আশ্রমেরই দিন সেবক। অধমের নাম মাধব দাস। আমার আমার কিছুই নেই গো, শুধু ভক্তিটা আছে। অন্তত সেইটুকু না থাকলে তো আর। ভক্তিতে তো আমার অভাব নেই, অভাবটা এইখানে। আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, তবু আমি আবার মাপ চাইছি। না মানে আমি তো জানতাম না, জানলে আসলে তুমি তো সবসময় ঢেকে রাখো তাই। এ কি আর দেখাবার জিনিস? আমায় ক্ষমা করে দিও গো, হে রাধা মাধব, আমায় ক্ষমা করে দিও। না জেনে তোমার ভক্তকে আমি কত কষ্টই না দিয়েছি। না না না, তেমন কিছু নয়। আপনি কে তো বলে নয়? কে বলে নয়? আমি বিচার করতে গিয়েছিলাম, কি স্পর্ধা আমার, যেখানে স্বয়ং রাধা মাধব বিনা বিচারে সব প্রেমে সবাইকে কাছে টেনে নেন, আর সেখানে আমি। ছি 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 ছি। দাও গো, দাও থালাটা, দাও দাও। চলো তোমাদের এগিয়ে দিয়ে আসি। আপনাকে তো আগে এখানে দেখিনি। সে কি গো, আমি তো এখানে অনেক বছরই আছি। তবে আমি কি আর একটা দেখার জিনিস? দেখার জন্য তো স্বয়ং রাধা মাধবই আছেন। আমি ওই রাধা মাধবের দয়ায় ওই ভোগ রান্নার কাজটা পেয়েছি, তাই বেশিরভাগ সময় রান্নাঘরেই থাকি। আচ্ছা চল চল, এসো এসো এসো। হ্যাঁ, দিল্লির সুনীলকে আমরা এখানে এইভাবে দেখছি। এখানে তার পরিচয় মাধব দাস, সেই আশ্রমেরই একজন সেবায়ত, মূলত রান্নার কাজে নিযুক্ত। কিন্তু এখন প্রশ্ন হলো, সে এখানে কি করছে? লুকিয়ে আছে নাকি সত্যি সত্যি তার হৃদয় পরিবর্তন হয়েছে এবং সে তার পুরনো অপরাধের প্রায়শ্চিত্ত করছে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে? দেখুন। ওহ, কথাবার্তায় তো দেখছি একেবারে নদের নিমাই। আশ্রমে সবাই তাই, তবে একে দেখে একটু বেশি মনে হলো, বুঝলি? তবে মনটা কিন্তু খুব সাফ। কাজে ফাঁকে তো কত লোককেই দেখলাম। হ্যাঁ, কতটা সাফ আর কতটা দেখায় সেটাই ব্যাপার। কেন দেখাবে কেন? ওদের আর কি পাওয়ার আছে? ওই আশ্রমের ওই গন্ডিটুকুর মধ্যেই তো ওদের নাম গান ভজনা সাধনা। ওরা ভালোই আছে, শান্তিতেই আছে। কি ব্যাপার বলো তো, তুমিও কি ওদের দলে ভিড়ে ওখানে থাকতে শুরু করবে নাকি? সেটা তো আর পারবো না রে, এই বাড়ি ঘরদোর ছেড়ে কোথায় আর যাব। তবে ওদের ভালো থাকতে দেখে, শান্তিতে থাকতে দেখে মাঝে মধ্যে একটু হিংসাও হয়। হিংসে? ছি ছি ছি, এমন কথা বলো না, তাহলে আর তোমাকে আর ওখানে ঢুকতেই দেবে না। যা ইয়ার্কি মারিস না তো, আমি তো ওখানে যাবই। হ্যাঁ, অবশ্যই যাবে, না হলে এমন ভালো হোক খাবো কি করে? তবে নদের নিমাই বলো যাই বলো, ব্যাটা রাধে ভালো। এই জগৎ এক মহালীলা ক্ষেত্র, আমরা সবাই তাঁরই খেলার পাত্র। একমাত্র তিনিই জানেন কাকে কখন কোথায় এনে ফেলবেন। আচ্ছা, আমরা যেহেতু দুঃখ কষ্ট পাই, সেটা কি উনি আমাদের ইচ্ছে করেই দেন? লীলা, সবই তার লীলা। এটা বোঝো না যে তিনি আমাদের পরীক্ষা করছেন। আর তাছাড়া কষ্টকে না জানলে আনন্দকে চিনবে কি করে? চেনারা সুযোগ পেলাম কোথায়? আরে পেয়েছো গো, পেয়েছো। এই যে তুমি আহার গ্রহণ করো, নিঃশ্বাস নাও, এই সুন্দর পৃথিবীর আনন্দ উপভোগ করো, এ সবই তো তারই জন্য। ভুলে যাও, নিজের কষ্টের কথা ভুলে যাও, তাদের কথা ভাবো যারা যারা তোমার থেকেও অনেক বেশি কষ্টে আছে। আসলে সব কিছুই যেন ফাঁকা ফাঁকা লাগে, তাই তো এখানে আসি, একটু নাম গান
হরি কথা শুনে ওই ফাঁকা জায়গাটা যদি ভরাট করতে পারি। সবাই তো সেই জন্যেই আসে, এই রাধা মাধবের চরণে নিজেকে সমর্পণ করে নিজেদের পূর্ণ করতে। দুঃখ কষ্ট এ তো জীবনের অঙ্গ গো। আমরা পাপি তাপি মানুষ, কষ্টে না পড়লে কি আর রাধা মাধবের স্মরণ নিই? তাই তো তিনি আমাদের নিজের কাছে টেনে আনার জন্য আমাদের কষ্ট দেন, যাতে আমরা রাধা মাধবের স্মরণ নিয়ে নিজেদের উদ্ধার করতে পারি। আর যাই হোক, এদের ভোগটা কিন্তু খুব ভালো। পুরোটাই মাধব ঠাকুরের রান্না। ওই যার সাথে এতক্ষণ কথা বলছিলে, উনি এখানে বহু বছর ধরেই আছেন, আর পুরো ভোগের রান্নাটা উনিই করেন। তাছাড়া অন্যান্য কাজও করেন। পুরো আশ্রমে নিবেদিত প্রাণ যাকে বলে। আর সব থেকে বড় কথা, এত সুন্দর ধর্মকথা বলেন উনি আর বোঝান, পুরো মুগ্ধ হয়ে যাবে। আমার যে কি ভালো লাগে ওনার মতো মানুষই। আরে দাঁড়াও, বলতে শুরু করলে যার থামছই না যে। সব রান্নাও করেন আর ধর্মকথাও বলেন। উনি শুধু রান্নার দায়িত্বে রয়েছেন, ধর্ম পর্বতে আশাকেই দেয়। তোমরা তো কেউ থাকোই না, নাম গান হলেই তোমরা সবাই চলে যাও, তা উনি কি করবেন? বুঝলাম, তা উনি অনেক গুণের অধিকারী, ভালো, শুধু একটু গায়ে পড়া। আরে উনি ওই রকমই, তবে মানুষ খারাপ নন। দরকারে মুখ ফিরিয়ে নেওয়ার লোকই তো বেশি। যারা যেচে কথা বলে, উপকার করে, তাদেরকেই আমরা সন্দেহের চোখে দেখি। আমাদেরই মন সন্দেহপ্রবণ হয়ে গেছে, তাতে আমাদেরই ক্ষতি। তাদের কিছু যায় আসে না, কারণ উনি অন্য ধরনের মানুষ, আমাদের চেনা ছকে পড়েন না। এদের তুই বুঝতেও পারবি না, সুতরাং সে চেষ্টাও করিস না। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
আরে মাধব ঠাকুর, আসুন আসুন। আরে না 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 না, শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে থাকো। আসলে তোমাকে কদিন আশ্রমে না দেখে খুব চিন্তিত হয়ে পড়েছিলাম গো। তারপর মালতী বলল যে তুমি অসুস্থ, তাই দেখতে চলে এলাম। কিছু মনে করলে না তো গো? না না, মনে করবো কেন, একাই তো পড়ে আছি। সে কি গো, দেখার কেউ নেই? তুমি যে বলেছিলে তোমার এক বোন থাকে। ও কদিনের জন্য কলকাতা গেছে আমার আর এক বোনের বাড়িতে। এই দেখো, এখন বুঝতে পারছি রাধা মাধব কেন আমাকে পাঠালেন। তা গো, এখন জ্বর কেমন? আজ সকাল থেকে তেমন নেই, কিন্তু বড় শরীরটা দুর্বল। ও কি গো, তোমার হাতে আবার কি হয়েছে? ও কিছু না, একটু পুড়ে গেছে। আসলে এক হাতেই তো রান্না, এখন ঠিক আছে। বুঝেছি গো বুঝেছি, তার মানে তুমি আজকে রান্নাই করনি কি, তাই তো? না, আজ চিড়েমুড়ি খেয়েই। বুঝেছি, সব বুঝেছি। তোমার রান্নাঘরটা কোথায়? না না ঠাকুর, আপনি আবার কেন? কেন গো, আমি কি এতই খারাপ রান্না করি? তার বলি কি করে, কিন্তু আপনাকে শুধু শুধু কষ্ট দেব? তুমি চুপ করো তো। এটাই তো আমার কাজ গো, সেবা করা। এতদিন রাধা মাধবের সেবা করেছি, এখন না হয় রাধার সেবাই করব। তুমি তুমি চুপ করে শুয়ে থাকো, চুপ করে শুয়ে থাকো। রান্না ভালো হয়েছে তো গো? কি যে বলেন, অমৃত। খিদের মুখে ওরকম মনে হয় গো, না হলে আমি আর এমন কি। আপনি যে কি সেটা আপনি নিজেও বুঝবেন না। তাই? আচ্ছা, একটু ডাল দিই, সঙ্গে একটু তরকারি। অবশ্য সবই তো নিরামিষ, তোমার খেতে খুব কষ্ট হচ্ছে না গো? আপনার রান্না খেতে আমার কোনোদিনই কষ্ট হবে না। তাই? তাহলে তো তোমার কাছে আমায় চাকরি নিতে হবে গো। আপনার রাধা মাধবকে ছেড়ে আসতে পারবেন? কি যে বলো না, রাধা মাধব কি শুধু মূর্তিতেই আছেন? তিনি সবার অন্তরে আছেন, আমার, তোমার। আমি তো তারই সেবা করছি, শুধু রাধার। ও হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়ির পুজোটা আজকে আমি করে দিয়েছি। আমার বুদ্ধিতেই করেছি, জানি না কোনো অপরাধ হলো কিনা। পুজোতে বুদ্ধি লাগে না ঠাকুর, ভক্তি লাগে, সেটা আপনারই কথা। কিন্তু আমি ভাবছিলাম আজকের মতো তো হয়ে গেল, কালকে? তাতে কি আছে, কাল না হয় আমি আবার আসবো। যতদিন না তোমার বোন আসে, আমি রোজ এসে তোমার চাকরি করে যাব। কি হলো, খাও খাও। আর বোন চলে এলে? সবই রাধার ইচ্ছে। ওনাকে যখন ওনার পরিচয় জানতে চাওয়া হয়েছিল, তখন বলেছিলেন যে ওনার বাড়ি অ্যাকচুয়াল ঝাড়খণ্ডের চণ্ডালমারা গ্রামে। তো ওখানে উনি ছোটোবেলাতেই ওনার বাবা মা ওনাকে রাস্তায় ছেড়ে চলে গেছিলেন। উনি অনাথ, ওনার কেউ নেই, সেই জন্যই উনি সেখান থেকেই আশ্রমে এসে থাকতেন এবং ওখানেই বড় হয়েছেন, সেই বলেই ওনার পরিচয়টা উনি দিয়েছিলেন। দিদি কেমন ছিলে? এমনিতে ভালোই ছিলাম, তবে শরীরটা একটু খারাপ ছিল। শরীর খারাপ মানে? কেন গো, কি হয়েছিল? আরে ছাড় তো, এখন তো ঠিক আছি। তা আমায় তো একটা খবর দেবে নাকি? আর এর মধ্যে তোমার রান্না বান্না এসব কে করলো? এই তো
তুমি এসে গেছো? বাহ, খুব ভালো। এবার হাত মুখটা ধুয়ে নাও, আমি তোমার খাবারটা বাড়ছি। না, হাত মুখটা ধুয়ে। ইনি তোমার আশ্রমের সেই মাধব ঠাকুর না? তো উনি এখানে কি করছেন? কয়েকদিন ধরেই ও এখানে আছে। এখানে আছেন মানে? তোমার সঙ্গে এই বাড়িতে? ওরকম করিস না, এমনিতেই আমার হাতের এই অবস্থা, তারপরে শরীরটাও ভালো নেই। ও এখানে থেকে আমার দেখাশোনা করছিল। আচ্ছা, তুমি তো আমাকে একটা খবর দিতে পারতে। তো আমায় খবর না দিয়ে ঠাকুরটাকে কেন ঘরে ঢোকালে? ঘরে ঢোকালাম মানে? কি বলতে চাইছিস তুই? ও ভালো বুঝে এখানে থেকে আমার দেখাশোনা করছে, আর তুই তাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার তো আমি এসে গেছি। তা এবার নিশ্চয়ই উনি আশ্রমে ফিরে যাবেন? জানি না, ইচ্ছা হলে যাবে, নাহলে এখানে থাকবে। আমি জিজ্ঞাসা করতে পারবো না, তবে আমি চাই ও যেন এখানেই থাকে। খাবি আয়। ও, উনি থেকে। ও ঠাকুর, ঠাকুর, ঠাকুর। হ্যাঁ গো, বলো। আর দিদির অসুখের সময় আপনি ওর খেয়াল রেখেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। কি যে বলো না গো। আরে বাবা, রাধা মাধবের সেবা আর মানুষের সেবা কি আলাদা নাকি গো? সে তো ঠিকই, একদম ঠিক বলেছেন ঠাকুর। তা বলছিলাম, আপনি এখানে থাকার জন্য আপনার আশ্রমের তো কাজে নিশ্চয়ই অনেক ক্ষতি হচ্ছে। তাই বলছিলাম, আমি তো এসেই গেছি এখন, সুতরাং আমার এখন বিদে হওয়া দরকার, তাই তো? না না, এ কি বলছেন? আপনার ওদিকের কাজ। আরে তাতে কি হয়েছে গো? আরে সেবা তো সেবাই। তা সে পাথরের মূর্তিকেই করি আর মানুষকেই করি, এ তো আরো বড়, আরো মহৎ কাজ। আমার কোনো অসুবিধে হচ্ছে না। তবে আশা যদি বলে তাহলে না হয়। আশা দিদি বলবে না, সেটা আপনি খুব ভালো করে জানেন, আর সেই সুযোগটাই আপনি নিচ্ছেন। দেখুন, আমরা দুটো অবিবাহিত মেয়ে, আর একজন পুরুষের আমাদের সঙ্গে থাকাটা। আরে তাতে কি হয়েছে গো? লোক লজ্জা, লোক নিন্দে। আরে রাধা মাধব কি কখনো এসব কিছুর পরোয়া করেছেন? করেননি তো, করেননি। তারা শুধু প্রেম বিলিয়ে গেছেন, আর তাই তো তাদের দেখানো পথেই আমরা। ওসব বুকনি রাখুন, আমি কিচ্ছু শুনতে চাই না। কালই আপনি এই বাড়ি ছেড়ে বিদায় নেবেন, সে দিদি যাই বলুক। এটাই আমার শেষ কথা, ব্যাস। সুলতা, তুই ঠাকুরকে কি বলেছিস যে ও চলে যাচ্ছে? যাচ্ছে? বাঁচা গেছে। যেভাবে গেড়ে বসেছিল, আমি তো ভেবেছিলাম। ছি 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 ছি, একটা সহজ সরল মানুষ সবাইকে ভালোবাসে, আর আমার জন্য কত করেছে, তুই তাকে এইভাবে অপমান করলি? না তো, আমি শুধু বলেছি এবার আপনি গেলেই ভালো, আমি তো এসেই গেছি। কাকে জিজ্ঞাসা করে তুই এই কথা বললি? এবারই আমার, কে থাকবে আর থাকবে না সেটা আমি ঠিক করব। আচ্ছা, ঠাকুর তোমার এত আপন হয়ে গেল যে তুমি আমাকেও। শোনো দিদি, ঠাকুরের মতলব আমার ভালো লাগছে না, আর তাছাড়া উনি এই বাড়িতে থাকলে লোকে কি বলবেন? ও কি বলে জানিস? রাধা মাধব কি কখনো লোকলজ্জা লোকনিন্দার ভয় করেছিল যে আমরা করব? আর আমি যখন বিছানায় পড়েছিলাম তখন কি লোকে আমায় দেখেছে না? ও একেবারে তো ওনার শেখানো গুলিগুলোই বলছো। সত্যি কথাই বলছি। শোন, ও এ বাড়িতেই থাকবে, তাতে তোর পছন্দ হোক আর না হোক। অসম্ভব, ওনার সাথে এই এক বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে থাকিস না। এরপর সুলতার ওই বাড়িতে থাকেনি, কলকাতায় তার বোনের বাড়িতে চলে যায়। মাধব আশার সঙ্গেই থেকে যায়। আশা মাধবকে ভালোবাসতো, মনে হচ্ছিল মাধবও তাকে ভালোবাসতো, তার খেয়াল রাখতো, তাকে আদর যত্ন করত। আশা আস্তে আস্তে পুরোপুরি মাধবের উপর নির্ভরশীল হয়ে পড়ে। তার চারিদিকে এখন শুধুই মাধব, তার সমস্ত জগৎ, তার ভরসা, তার ভালোবাসা। কোথায় গেলে গো? এই শুনছো? একটু এদিকে এসো। কি হলো?
কিছু বলছো? হ্যাঁ, এটাতে একটা সই করো তো। এটাতে এগুলো এগুলো কিসের কাগজ গো? এটা আমাদের দুজনের সম্পত্তির কাগজ। আজ থেকে আমাদের যা কিছু দুজনের হলো। এ বাবা, না 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 না, আমাদের দুজনের আবার কি? আমি তো বলেইছি যে আমাকে আর এসবের মধ্যে রাখবে না। রাখবো না বললে হবে? তুমি আমার স্বামী, তোমাকে তো সব কিছুতেই। না না না, আমি এসব বিষয় সম্পত্তির মধ্যে থাকবো না। ব্যাস। কি অদ্ভুত মানুষ বলুন তো গণেশদা, এরকম ন্যাড়া খাপা হলে চলে? আমার সাথে যদি তোমার নাম না থাকে তাহলে পরে অসুবিধা হবে না? আশা ঠিক কথাই তো বলছে ঠাকুর। মানছি আপনি সর্বত্যাগী, কিন্তু এখন তো সংসার করছেন, সেক্ষেত্রে তো এগুলো করতেই হবে। কেন? তোমার নামে আছে, থাক না, অসুবিধা কি আছে? অসুবিধা তো আছেই, আমি চোখ বুঝলে। কখনো কথা বলবে না আশা রানী, আমি না বারণ করেছি। ঠিক আছে, বলবো না। নাও তাহলে সইটা করে দাও। এসব যে আমি দিয়ে কি করাচ্ছ? রাধা মাধব, রাধা মাধব, কি গেলা করে ফেললে বাবা। তার যে কত পাপ করবো। কি তুমি তোমরা কেন? কি ভেবেছিলি কোনো খোঁজ পাবো না? আস্তে আস্তে আস্তে, এসো ভেতরে, এসো ভেতরে, এসো। এসো, বসো। এসব কি করছিস সুনীল? পাড়াতে সব শুনলাম, তোর ঘরে একটা বউ আছে, বাচ্চা আছে, তাদের ছেড়ে তুই এখানে? হ্যাঁ, তুমি বিয়ে করেছো? বলো না, তুমি বিয়ে করেছো ওই বুড়িটাকে? আমরা দিল্লিতেও গিয়েছিলাম, সব শুনেছি। বন্ধ করে সব, চল চল বাড়ি ফিরে চল, চল। এসেছো যখন একটু চা খেয়ে যাও। ফাজলামি করছিস আমার সঙ্গে? আমি কেন? ফাজলামি তো তোমরা করছো। এত বছর কোনো যোগাযোগ নেই, যোগাযোগ রাখিনি, আজকে হঠাৎ এসে বলছো যে বাড়ি চলো। ফাজলামিটা আমি করছি না তোমরা করছো? ওগো, তুমি এমন করো না, বাড়ি ফিরে চলো। যা হওয়ার হয়ে গেছে, ঘর সংসার সব কিছু ছেড়েই যখন এসেছি, আর যখন এর মধ্যে কোনো যোগাযোগই রাখিনি, তখন নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি ফিরে যাব না। শুধু শুধু তোমরা শুধু শুধু, হ্যাঁ শুধু শুধু, তুই কি ভেবেছিস যা খুশি করে পার পেয়ে যাবি? হ্যাঁ, তোর সব কার্যকলাপ আমরা জানতে পেরেছি, ওই দিল্লি থেকে শুরু করে এখান পর্যন্ত। ভালোই ভালোই ফিরে আয় সুনীল, না হলে। আচ্ছা, না হলে কি? আমি মাধব দাস, তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে, সমস্ত আইডেন্টিটি কার্ড, সব কিছু। আমি যে সুনীল পাল, তার কোনো প্রমাণ তোমাদের কাছে নেই। আমি কিচ্ছু ছেড়ে আসিনি, ফলে তোমরা কিচ্ছু প্রমাণ করতে পারবে না। উপরন্তু আমি প্রমাণ করে দেবো যে তোমরা দুজন ঠক, জোচ্চোর, আমার কাছ থেকে চাপ দিয়ে টাকা আদায় করতে এসেছো। ওগো, কি বলছো কি তুমি? তুমি আমাদের ঠক সাজাবে? তুমি নিজের দাদাকে, বউকে সাজাতে চাই না, একদম সাজাতে চাই না, কিন্তু বাধ্য হলে অনেক কষ্ট করে, অনেক অঙ্ক কষে এই জায়গাটায় পৌঁছেছি আমি। আমার সারা জীবন পায়ের উপর পা তুলে খাওয়ার সংস্থান হয়ে যাচ্ছে। এখানটায় যদি কোনো গন্ডগোল হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না।
যাকে অনেকদিন পর এলে দেখা হলো, ভালোই লাগলো। এবার কেটে পড়ো। হরি হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, বলো। কোথায় কোথায় তুমি? এসে গেছো? আমি তোমার দেরি দেখে চিন্তিত হয়ে পড়েছিলাম গো। হ্যাঁ, দেরি তো হয়েছেই বটে, তবে সেটা তোমাকে চিনতে। হ্যাঁ, আমি তোমায় বিশ্বাস করেছিলাম আর তুমি আমাকে ঠকালে। এটাই কি আমার প্রাপ্য ছিল? আরে কি হয়েছে বলবে তো? কি হয়েছে? মিথ্যে কথা বলেছিলে তুমি আমায়। তোমার একটা বউ আছে, তোমার সংসার আছে, সেসব তুমি আমায়। আছে না গো, ছিল। আমার গত জন্মের, মানে আমার সন্ন্যাস নেবার আগে। ওদের কথা আমি কবেই ভুলে গেছি। কিন্তু কিন্তু আমি ভুলে কি করে ভুলবো যে যাকে ভালোবেসে আমি আমার সব কিছু দিয়েছি সে আসলে একটা ঠক, জোচ্চোর। আমি আমার মাথাটা ঘুরছে। সে কি গো? আরে তোমাকে কবে থেকে বলেছি একবার প্রেশারটা দেখাও, ডাক্তার দেখাও, তুমি তো শোনোই আমার কথা। বসে বসে চুপ করো তুমি। গণেশ দা আমাকে সবটা বলেছে। তোমার দাদার বউ এসে গণেশ দাকে সব কিছু বলেছে। হ্যাঁ, আরে তোমাকে তো বলেছি শোনা, ওগুলো আমার অতীত। ওসব আমি কোন কালে ভুলে গেছি। রাগ করে না শোনা, বসে 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 বসে। ছবে না তুমি আমায়। বেরিয়ে যাও তুমি আমার কাছ থেকে। বেরিয়ে যাও বললেই কি আর যাওয়া যায় আশা রানী? আমি তোমার বর, তুমি সবাইকে সেইটাই বলে রেখেছো, সবাই সেটাই জানে। তোমার সমস্ত সম্পত্তি, তোমার ব্যাংকের কাগজ, সব কিছুতে আমার সই আছে, আমার নাম আছে। তোমার সব কিছুর আধা আধি শরিক আমি। আর এখন বেরিয়ে যাও? হ্যাঁ, অত সহজ? হ্যাঁ, ছাড়ো আমায়। আমার এই শরীরটা, আমি ভুল করেছি, বড় ভুল করেছি আমি। ভুল তো তুমি করোনি আশা রানী। তো তোমায় আমি আমায় করিয়েছি সেই প্রথম দিন। তোমার মতো একটা আদবুড়ির জন্য ওরম আশ্রমের আরামের চাকরি ছেড়ে কেউ আসে? কি ভেবেছিলে নিজে? যাকে এখন যখন সব জেনেই গেছো, ভদ্রভাবে থাকো, বেঁচে থাকবে। না হলে কিন্তু আশা 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 এই তো জেগেই তো আছো। যা ভয় পাইয়ে দিয়েছিলে, ডাক্তার বলেছে তুমি একটুর জন্য বেঁচে গেছো। যাকে এখন তোমায় খালি বিশ্রাম নিতে হবে, খাট থেকে নামা কিন্তু বারণ। বেরিয়ে যাও তুমি এখান থেকে। তা বললে কি করে হবে আশা রানী? এখন তো তোমার খালি বিশ্রাম নেওয়ার কথা, খাট থেকেও নামতে পারবে না। দেখাশোনা করবে কে? সুলতা দেখাশোনা করবে আমার ফোন সরিয়ে রেখেছি। ডাক্তার বলেছে না তোমার ফোনে কথা বলা একদম বারণ। এখন শুধু তোমার বিশ্রাম আর বিশ্রাম। আর সেই জন্যই তো আয়া সেন্টার থেকে এই একটা আয়া নিয়ে এসছি তোমার জন্য।
এই তোমার 24 ঘন্টা দেখাশোনা করবে। না, এই হচ্ছে তোমার রুগী, যাও দেখাশোনা করো, তোমার তো সব কাজ বুঝিয়েই দিয়েছি। যাও, রাধা মাধব তোমার মঙ্গল করবে, ঘাট থেকে যেন নামাবে। আমি পাশের ঘরেই আছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবটা ভালোভাবেই সামলে নেব। দেখা যাক। বৌদি, বৌদি এসেছে। এসব এসব কি হচ্ছে? দেখতেই তো পাচ্ছ কি হচ্ছে, কিন্তু তুমি আবার উঠে এলে কেন? তোমার নোটা বারণ। এসব এসব নোংরামি আমার বাড়িতে, বেরাও বেরাও এখান থেকে। যাও যাও যাও, ওকে গিয়ে ধরো, পড়ে গেলে আবার। না না, ধরো না, ধরো না আমায়। তা বললে কি করে হবে? তুমি কি সুস্থ আছো? তার মধ্যে আবার উঠে দিলে তো মুডটা মাটি করে। হ্যাঁ, আমার ভালো একটা মুড এসেছিল। এই যাও যাও, ঘরে নিয়ে যাও। চলো বৌদি, চলো ঘরে চলো। না না, যাবো না আমি। শয়তান, তোমায় আমি কিচ্ছু করতে পারবে না তুমি, কিছু করার মতো অবস্থায় তুমি নেই। যাও ঘরে গিয়ে শুয়ে বলো। আরে দেখছো কি, নিয়ে যাও না ঘরে ওকে। চলো তো বৌদি, চলো। কেন যে উঠে আসো? না, যাবো না। আরে চলো তো, চলো। তাড়াতাড়ি এসো, কিন্তু এখনো কাজ বাকি আছে। এই অত্যাচার, এই মানসিক যন্ত্রণা আশার বেশি দিন সহ্য করতে পারলো না। অসুস্থ তো সে আগে থেকেই ছিল, কিছুদিনের মধ্যেই সে মারা গেল। ইন ফিউচারে দেখা গেল যে উনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে উনি ওই ভারতী বণিকের হাজব্যান্ড হিসাবে দাবি করছেন, কিন্তু তাদের মধ্যে কোনো সোশ্যাল ম্যারেজও হয়নি বা এরকম কোনো এভিডেন্স তাদের কাছে ছিল না যে তারা বিয়ে করেছেন। এবং তার যা প্রপার্টি এবং টাকা পয়সা, পেনশন সব কিছু সে দাবি করছেন। আশার মৃত্যুর খবর পেয়ে সুলতা যখন এই বাড়িতে এলো, তখন মাধব তাকে ঢুকতেই দিল না। বাড়ির অধিকার দেওয়া তো দূরের কথা, সুলতা কিন্তু চুপ করে বসে থাকলো না। সে পাড়ার লোকের সাথে কথা বলে। মাধবের সব খবর জোগাড় করে এবং পুলিশে কমপ্লেন করে। সঙ্গে সে এক উকিলের সাহায্যে আদালতের দ্বারস্থ হয়। তো এই ঘটনাটা জানার পরেই তখনই এই ওনার বোন মীরা বণিক প্রথমে আমার সঙ্গে যোগাযোগ করে এবং সেই মুহূর্তে আমি ভদ্রেশ্বর থানাতে কমপ্লেন করি। আদালতের আদেশে পুলিশ তদন্তে নামে। পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য ঝাড়খণ্ডে গেছিলেন। ঝাড়খণ্ডে গিয়ে ওখানে ওর যে অ্যাকচুয়াল বাড়ি ছিল সেখানে গিয়ে টোটাল সব তথ্যগুলো পুলিশ ওখান থেকে কালেক্ট করেছে। মাধব কোনোভাবে খবর পেয়ে পালিয়ে যায়, কিন্তু পালিয়ে সে বাঁচতে পারে না। তার মোবাইলে টাওয়ার লোকেশন ধরে এবং ফাঁদ পেতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ মাধবের বউ, দাদা ও আরো কয়েকজনকে ডেকে পাঠায়। তাদের আইডেন্টিফিকেশন প্যারেড হয়। আইডেন্টিফিকেশন প্যারেডে সবাই মাধবকে চিনিয়ে দেবার পর পুলিশের কাছে আর কোনো বাধা রইল না, কারণ বাকি প্রমাণ তারা আগেই জোগাড় করেছিল। ঠকবাজি, নাম ভাড়ানো ইত্যাদি কয়েকটি ধারায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে সে হেফাজতে আছে, তার বিচার চলছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবে এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।